আসসালামু আলাইকুম। আমরা ষষ্ঠ ব্যাংকিং ডিপ্লোমা জেআইবিবি পরীক্ষা প্রস্তুতির জন্য মনিটারি অ্যান্ড ফাইন্যান্সিয়াল সিস্টেম এমএফএস আজকে আমরা দেখব মডিউল 3। এই সবগুলো বিষয় আমাদের মোটামুটি একটু জানা আছে, আইডিয়া আছে। সেই ধারণার উপর আমরা লিখব। এখানে পিওর সায়েন্স কোনো সাবজেক্টই না। এখানে আইডিয়া করে আমাদের একটু লিখতে হবে, কিন্তু সেই আইডিয়াটা যেন একটু মোটামুটি 100% অ্যাকুরেট না হলেও 99% যেন হয়, এরকম। তো আমাদের অধ্যায়ের নামটা দেখলে আমরা বুঝতে পারবো। এখানে বলা আছে কি ফাইন্যান্সিয়াল সিস্টেম। এখন আমরা এর আগে ফাইন্যান্সিয়াল সিস্টেম নিয়ে অনেক কথা বলেছি। অধ্যায় শুরুর আগে কিছু কথা বলে নেই। ফাইন্যান্সিয়াল সিস্টেম আমরা কি জেনে আসছি যে একটা দেশের মধ্যে ধরুন বাংলাদেশি এক পক্ষ আরেক পক্ষকে টাকা দিচ্ছে, আরেক পক্ষ আরেক পক্ষকে টাকা দিচ্ছে, লেনদেন হচ্ছে, ক্রয় বিক্রয় হচ্ছে, হ্যাঁ, অর্থ তহবিল স্থানান্তর হচ্ছে। এই সামগ্রিক প্রক্রিয়াটাই সবকিছু মিলেই হচ্ছে ফাইন্যান্সিয়াল সিস্টেম। তার মানে এটা হচ্ছে একটা দেশের ভিতরে যে যে আমাদের অর্থ লেনদেন সম্পর্কিত, ক্রয় বিক্রয় সম্পর্কিত যে বিষয়বস্তুগুলো ঘটায়, এই বিষয়বস্তুগুলো এখানে আলোচনা হবে আমাদের। আর পরের অধ্যায় ছিল ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনস। পরের অধ্যায় মানে 4 নম্বর অধ্যায় যেটা, সেটা ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন। এটা হচ্ছে ফাইন্যান্সিয়াল সিস্টেম। ইনস্টিটিউশন হচ্ছে প্রতিষ্ঠান, যে প্রতিষ্ঠান এই ফাইন্যান্সিয়াল সিস্টেমের মধ্যে অন্তর্ভুক্ত, মানে যারা মানে টাকা প্রদান করে, ঋণ দেয়, ডিপোজিট গ্রহণ করে, এই ধরনের প্রতিষ্ঠান। আমরা সেটা পরের অধ্যায়ে দেখব। আচ্ছা, এই অধ্যায়ে আমাদের জুম করি। আচ্ছা, অর্থায়ন কি এখানে বলা আছে, অর্থায়ন কি, ফাইন্যান্স কি। আমাদের এটা একবারও আসে নাই, কোনো পরীক্ষাতে আসে নাই, কিন্তু আমাদের এই অধ্যায় জানার জন্য আমাদের অর্থায়নটা কি এটা বুঝতে হবে। অর্থায়ন আগে, আজ থেকে 15-20 বছর আগে, মানে আমরা যখন পড়েছিলাম বই পুস্তকে, অর্থায়নটা হলো অর্থ সংগ্রহ করাকে অর্থায়ন করছি আমরা, আজ থেকে মেবি 15-20 বছর আগে। কিন্তু এখন আমরা যখন পড়াইতে যাই ছাত্রছাত্রীদের, শুধু ওই অর্থ সংগ্রহ করাই অর্থায়ন নয়, অর্থ সংগ্রহ করাটাই অর্থায়ন নয়। তাহলে কি, ওই সংগ্রহিত অর্থ কোন প্রকল্পে ব্যবহার করলে আমাদের লাভ সর্বাধিক হবে, এই বিষয়টা আমাদের ক্যালকুলেশন করতে হবে। আবার যে অর্থ সংগ্রহ করতেছি, বিভিন্ন উৎস থেকে অর্থগুলা সংগ্রহ করতে পারি, কোন উৎস থেকে সংগ্রহের খরচ কম, সেই উৎসটা আমরা সিলেক্ট করতে হবে। তাহলে আমরা ফাইন্যান্স আগে আগে যখন আমরা পড়ছি কি, অর্থ সংগ্রহ করা, ব্যবসা পরিচালনার জন্য অর্থ সংগ্রহ করা হচ্ছে ফাইন্যান্স। কিন্তু এখন সেই ফাইন্যান্স শব্দটি বা ফাইন্যান্সটা এখন এমন বিস্তৃত রূপ ধারণ করছে যে অর্থ সংগ্রহ করার মধ্যে আর ফাইন্যান্স নেই। তাহলে কি, আমরা যদি ব্যবসা প্রতিষ্ঠান এটা হয়ে থাকে, এটা আমাদের ব্যবসা প্রতিষ্ঠান এবিসি যদি ব্যবসা প্রতিষ্ঠান হয়ে থাকে, তাহলে আমরা এই অর্থ সংগ্রহটা বিভিন্ন উৎস থেকে আমরা পেতে পারি অর্থ। এখন এক উৎস 10%, কোনো উৎস 9%, কোনো উৎসে আবার 8%। হ্যাঁ, তার কোন উৎস থেকে সংগ্রহ করব, এটা আমরা এখানে হিসাব নিকাশ করব। এর পাশাপাশি আরো কোনো চার্জ থাকতে পারে, সব ক্যালকুলেশন, মার্কেট রিস্ক থাকতে পারে, অনেক আমাদের আরো রিস্ক থাকতে পারে। তো কোন উৎস থেকে অর্থ সংগ্রহ করব, সে উৎসটা আমাদের নির্বাচন করব। এবং এই সংগ্রহিত অর্থ তো আমাদের কারবারে বসে থাকলে তো আমাদের প্রফিট হবে না। তখন কি করব, আবার লাভজনক খাতে, সর্বাধিক লাভজনক খাতে এই উৎসটা আমার বিভিন্ন জায়গায় জায়গায় খাটানোর আমাদের ইয়ে আছে। কোনো জায়গা থেকে লাভ পাবো হয়তো 12%, কোনো জায়গাতে হয়তো 15%, কোনো জায়গাতে 16%, আরো অনেক রিস্ক থাকতে পারে। সেই রিস্কগুলো ক্যালকুলেশন করে দেখা যাচ্ছে যে যে খাতে আমাদের সবচেয়ে বেশি লাভ হবে, সেই খাতে আমরা বিনিয়োগ করব। এই সামগ্রিক যে বিশ্লেষণ করে, এই বিশ্লেষণের নাম হচ্ছে ফাইন্যান্স বা অর্থায়ন। আচ্ছা, আমরা এটা একটু ধারণাগত আপনাদের ধারণা দিলাম, আমরা একটু পড়ে দেখেন কি আছে। এগুলা এত কিছু লেখার দরকার নেই, এটা ছোট বাচ্চাদের ইয়া, যে ইংরেজিতে ফাইন্যান্স শব্দটি বলা আছে, এগুলা দরকার নেই ফাইন্যান্স শব্দটি। আচ্ছা, তো এখানে সংকীর্ণ অর্থে, এখান থেকে দেখব, সংকীর্ণ অর্থে অর্থায়ন বলতে আমরা বুঝি অর্থ সংগ্রহ করাকে বুঝে থাকি, মানে অর্থ যেটা বললাম, অর্থ সংগ্রহ করাকে বুঝে থাকি। এটি হচ্ছে অর্থায়নের প্রাথমিক ধারণা।
এটা আজ থেকে অনেক বছর আগে আমরা পড়েছিলাম। কিন্তু এখন সেটা কি হয়ে গেছে, ব্যাপক অর্থে কি অর্থায়ন হচ্ছে অর্থ সংগ্রহ এবং সংগ্রহিত অর্থের সুষ্ঠু ব্যবস্থাপনা। ওই সুষ্ঠু ব্যবস্থাপনা বলতে কি বুঝি, যে যে জায়গায় লাভজনক খাত, মানে ওর একাধিক খাত থাকতে পারে, লাভজনক খাতে আমরা সেটা কি করব, আমরা বিনিয়োগ করব। সুষ্ঠু ব্যবস্থাপনা সংক্রান্ত কার্যাবলী: প্রতিষ্ঠানের প্রয়োজনীয় অর্থ সংগ্রহ করা, সংগ্রহিত অর্থ বন্টন ও বিনিয়োগের মাধ্যমে সদ্ব্যবহার করা, সংরক্ষণ করা এবং সর্বোপরি অর্থ লাভ করার সমগ্র কার্যাবলীকে অর্থ সংস্থান বলে। আচ্ছা, মোটামুটি একটা আইডিয়া পেয়ে গেছেন আপনারা। আর এখানে আমাদের দুজন মনীষীর সংজ্ঞা দেওয়া আছে, সংজ্ঞা যদি আমার মনে থাকে দেবো, না থাকলে দেবো না। এখন এর মাঝে এখন ব্যাখ্যা বিশ্লেষণ করে লিখবেন ওই যে কথাটা আমি বললাম, এখানে যে কথাগুলো বললাম, যে আমরা অর্থ সংস্থানের জন্য, অর্থ সংগ্রহের জন্য আমরা বিভিন্ন উৎস থেকে পেতে পারি। সর্বাধিক আমরা ক্যালকুলেশন করে বা বিচার বিশ্লেষণ করে সর্বাধিক যে উৎস থেকে সংগ্রহ করলে আমাদের মূলধন ব্যয় কম হবে, সেই উৎস থেকে আমরা অর্থটা সংগ্রহ করব, এবং সংগ্রহিত অর্থ আমরা কারবারে অরভাবে বসে রাখবো না। এটা কি করব, বিভিন্ন প্রকল্পে বিনিয়োগ করব। আমরা বিভিন্ন প্রকল্পে সবচেয়ে লাভজনক খাতে আমরা বিনিয়োগ করব। এই বিনিয়োগ করাকে সামগ্রিক কার্যাবলী কি, ফাইন্যান্স বলে। এটা আপনি ব্যাখ্যা লিখলেন, লেখার পর সামগ্রিক, তারপরে এই যে ব্যাখ্যা বিশ্লেষণ পর লাস্টে একটা লাইন আপনি তুলে দিবেন, যে উপরিক্ত আলোচনার প্রেক্ষিতে আমরা বলতে পারি যে অর্থায়ন বলতে বোঝায় অর্থের পরিকল্পনা বা অর্থ সংস্থানের পরিকল্পনা, সংস্থান, সংরক্ষণ, ব্যবহার এবং নিয়ন্ত্রণ সংক্রান্ত যাবতীয় কার্যাবলীকে অর্থায়ন বলে। আপনার মতো করে একটু মেকানিজম করে দিয়ে দিলেন। এই মেকানিজম পাওয়ার থাকতে হবে আমাদের। আচ্ছা, এটা অর্থায়ন, এটা আমাদের জানার জন্য আর কি পড়তেছে, এ যত আসেন তবে দিতেও পারে, বলা যায় না। এখন এই প্রশ্নটা বইয়ে আমাদের সরাসরি আছে, অর্থায়নের প্রত্যক্ষ ও পরোক্ষ মোডের মধ্যে পার্থক্য। একটি কথা এখানে আপনাদের বললে এলে পার্থক্যটা তো খুব মানে শেষ, মানে অধ্যায় অর্ধেক শেষ হয়ে যাবে, এত সহজ অধ্যায়। এখন খেয়াল করুন, এই যে অর্থ সংগ্রহ করছি, আমরা অর্থ সংগ্রহ করলাম, এই ধরুন এটা এবিসি প্রতিষ্ঠান। আমরা অর্থ সংগ্রহ করতে পারি বিভিন্ন ভাবে, যে কোনো ব্যক্তির কাছ থেকে আমরা অর্থ সংগ্রহ করতে পারি, তারপরে আবার আমরা ব্যাংকের কাছ থেকে আমরা ঋণ নিতে পারি, ব্যাংকের কাছ থেকে ঋণ নিয়েও অর্থ সংগ্রহ করতে পারি। আমরা নিজের আত্মীয়, বাবা, ভাই, বোন এরকম ব্যক্তির কাছ থেকেও নিয়ে করতে পারি, গ্রামের সুদী মহাজনের কাছ থেকেও নিয়ে করতে পারি, তাই না? আর এই ব্যাংকের কাছ থেকে, ব্যাংক বিমা কোম্পানির কাছ থেকে নিয়োগ করতে পারি। এখন এখানে বলা আছে যে ডাইরেক্ট মোড আর ইনডাইরেক্ট মোড, ডাইরেক্ট মোড আর হচ্ছে ইনডাইরেক্ট মোড। এখন প্রত্যক্ষ পরোক্ষ, তাহলে প্রত্যক্ষ পরোক্ষ অর্থায়ন বলতে আমরা বুঝি যে আমরা সরাসরি ঋণ গ্রহণ করতে বা অর্থ সংগ্রহ করতে কোনো মিডিয়া ধরা লাগবে না, কোনো মিডিয়া লাগবে না। ডাইরেক্ট মানুষের কাছে গেলাম, শুধু এত টাকা নেবে বা এত লাভ নেবে, তার কাছ থেকে আমরা নিলাম। এটা হচ্ছে ডাইরেক্ট অর্থায়ন। অর্থাৎ আমরা গ্রামের মহাজনের কাছ থেকে নেই, বা আমার বাপ মায়ের কাছ থেকে নেই, বা ভাই বোনের কাছ থেকে নেই, যার কাছ থেকে নেই, এগুলো হচ্ছে কি প্রত্যক্ষ, তাই না? সরাসরি আমরা নিচ্ছি। আর ব্যাংকের কাছ থেকে যে টাকাটা নিচ্ছি, ব্যাংকের তো নিজের টাকা না, ব্যাংক কি করছে, আরেকজনের কাছ থেকে ডিপোজিট নিছিল, তাই না? সেই ডিপোজিট ব্যাংক কি করছে, ব্যাংক ডিপোজিট নিয়েছে, সেই টাকাগুলো ঋণ হিসেবে আমাকে দিচ্ছে। তার মানে কি, এটা হচ্ছে পরোক্ষ মাধ্যম, ইনডাইরেক্ট মেথড আর কি। তো আমরা এই প্রত্যক্ষ এবং পরোক্ষ জিনিসটা তো বুঝে গেছেন নাকি? আচ্ছা, তো প্রত্যক্ষ পরোক্ষের মধ্যে এই দুটা জিনিস যদি আমরা ভালো মতো বুঝি, এখন পার্থক্য, সুবিধা, অসুবিধা যত যা আছে সম্পর্কে লিখতে পারবো আমরা, আর কিচ্ছু এখানে বুঝার নেই। এখন দেখুন, প্রত্যক্ষ ও পরোক্ষ মোডের মধ্যে পার্থক্য। এখানে সংজ্ঞা আছে, প্রত্যক্ষ অর্থায়ন, ঋণ গ্রহীতা সরাসরি ঋণদাতার কাছ থেকে তহবিল পায়, তাই না? আমরা সরাসরি নেই লোকের কাছ থেকে, সেটা হচ্ছে প্রত্যক্ষ অর্থায়ন। আর পরোক্ষ অর্থায়ন হচ্ছে আর্থিক প্রতিষ্ঠান, ব্যাংক, বিমা ইত্যাদি মাধ্যম হিসেবে কাজ করে। তার আর্থিক প্রতিষ্ঠান, ব্যাংক, বিমা প্রতিষ্ঠান মাধ্যম হিসেবে কাজ করে। এখানে আমরা যে অর্থ সংগ্রহ করব, তারা ব্যাংক, বিমা প্রতিষ্ঠান মাধ্যম হিসেবে কাজ করবে। কোনো আর্থিক প্রতিষ্ঠানের প্রয়োজন হয় না, এটা অবশ্যই নিজের আর্থিক প্রতিষ্ঠান। পরোক্ষ মাধ্যম তো অবশ্যই একটা আর্থিক প্রতিষ্ঠান। তাহলে ব্যাংক, বিমা কোম্পানি, এনজিও প্রতিষ্ঠান, এগুলা হচ্ছে কি, এগুলা হচ্ছে আর্থিক প্রতিষ্ঠান একটা। হ্যাঁ, ঋণদাতাকে সরাসরি ঝুঁকি বহন করতে হয়। এখানে ঋণদাতাকে সরাসরি ঝুঁকি বহন করতে হয়, আর্থিক প্রতিষ্ঠান ঝুঁকি বহন করে। এখানে যার টাকা নিয়ে ব্যাংক ব্যবসা করতেছে তাকে ঝুঁকি বহন করতে হয় না, তার টেনশন নাই, সে ব্যাংকে জমা দিচ্ছে, সে ও তো 10% পাবে, ও বাসায় গিয়ে আরামে ঘুমাচ্ছে। কিন্তু
টেনশন থেকে যায় ব্যাংকের, যে একজন ব্যক্তিকে ঋণ দিচ্ছি, মানে সে টাকা আমরা উঠাতে পারবো কি পারবো না, বিভিন্ন রকম ঝুঁকি থাকে, তাই না? এরকম যে এটা আর্থিক প্রতিষ্ঠানের ঝুঁকি। শেয়ার বাজার, বন্ড, পি2পি লেন্ডিং, এখানে পিয়ার টু পিয়ার। এই শেয়ার বাজার হচ্ছে শেয়ার সরাসরি যারা ক্রয় করে ব্যক্তি বা প্রতিষ্ঠান, এই ধরনের মার্কেট। বন্ড মার্কেট যারা ব্যক্তি প্রতিষ্ঠান সরাসরি ক্রয় করে, এই ধরনের প্রতিষ্ঠান প্রত্যক্ষ অর্থায়ন। আর এখানে হচ্ছে ব্যাংক, ফিক্সড ডিপোজিট, বিমা পলিসি, হাবি যাবে, এগুলো জেলা আছে, মানে ব্যাংকের কাছ থেকে জেলা নেই, বা ব্যাংক প্রতিষ্ঠান কাছ থেকে জেলা নিয়ে থাকে, আর সরকার কর্তৃক অনুমোদিত বা দেশীয় আইন কানুনের ভিত্তিতে যারা পরিচালিত হয়, এই ধরনের প্রতিষ্ঠান। তুলনামূলকভাবে দ্রুত, এটা আমার চাওয়া মাত্র, গ্রামে কারো কাছে গেলাম, টাকা আসর আপনাকে দিবে, তাহলে আপনি চাওয়া মাত্র পাচ্ছেন। কিন্তু ব্যাংকের গতি বা হয়তো 3 দিন বা 10 দিন বা 5 দিন সময় লাগতে পারে, সেটা লোনের প্রসেসের উপর সেটা নির্ভর করে। এটা সরাসরি লেনদেন, এটা হচ্ছে মাধ্যমে জটিল প্রক্রিয়া। কম, এটা খরচ কম, এটা খরচ বেশি। কিন্তু এখানে কম খরচ দিলে আবার হয়ে যায়। এখানে খরচ বলতে হচ্ছে খরচ বোঝাবে, মানে প্রসেসিং ফি, যেটা সুদের যে খরচটা, সেই খরচটা কিন্তু এখানে মূলত এই প্রতিষ্ঠান প্রত্যক্ষ অর্থায়নে বেশি। মানে সরাসরি ব্যক্তি প্রতিষ্ঠানের কাছ থেকে যদি নেই, তাহলে তারা 10% ধরে মাসে, আর ব্যাংকে যদি নেই তাহলে 10% ধরে বছরে। হ্যাঁ, তো এখানে খরচ বলতে প্রসেসিং ফি হবে, প্রসেসিং ফি, এখানে খরচটা একটু হবে, প্রসেসিং ফি। প্রসেসিং ফি লেখাই বেশি ভালো হবে। হ্যাঁ, প্রসেসিং ফিটা লিখলে বেশি সুন্দর হয় কথাটা। হ্যাঁ, আপনারা একটু কারেকশন করে দেবেন, প্রসেসিং ফি এখানে কম আর এখানে বেশি। কিন্তু সুদ খরচ বা এইভাবে যদি দেন সুদ খরচ বা সুদ ব্যয়, তখন এখানে হবে বেশি, এখানে হবে কম। আচ্ছা, তরলতা কম, এখানে বেশি। আর যাই হোক, এখানে 10টা পার্থক্য এখানে দেওয়া আছে। তো আমরা যদি বুঝি যে এটা হচ্ছে প্রত্যক্ষ এবং পরোক্ষ মোড বলতে, যদি আমরা ব্যাংক আর এদিকে আমরা গ্রামের কোনো ব্যক্তিকে যদি আমরা মনে মনে স্থির ধরে তাহলে সহজে আপনি এটা লিখতে পারবেন। আচ্ছা, এটা দেওয়া আছে যে আর্থিক বাজার, তারপরে 3 নম্বর দেখুন যে আর্থিক বাজার কি হবে সঞ্চয় উদ্বৃত্ত। এখানে একটু বোঝার আছে, হালকা বোঝার আছে। আর্থিক বাজার কি হবে সঞ্চয় উদ্বৃত্ত, সেভিংস প্লাস একক থেকে সঞ্চয় ঘাটতি এককের মধ্যে তহবিলের দক্ষ বন্টনের কাজ সম্পন্ন করে। এখানে এই দুটো জিনিস বুঝতে হবে, সঞ্চয় উদ্বৃত্ত আর সঞ্চয় ঘাটতি। এখানে সঞ্চয় ঘাটতি বলতে বুঝাবে ঋণ গ্রহীতা, ঋণ যে গ্রহণ করতে চায়, যে ঋণ নিতে চায় সে। আর সঞ্চয় উদ্বৃত্ত যারা ডিপোজিটর সে হচ্ছে সঞ্চয় উদ্বৃত্ত। তাদের কি মাস শেষে খরচ বরচ করে যে উদ্বৃত্তটুকু থাকে, সেই উদ্বৃত্তটুকু কি করে ব্যাংকে জমা রাখে। আর সঞ্চয় ঘাটতি যাদের আছে, যাদের উদ্বৃত্ত নেই, টাকা পয়সা নেই, প্রয়োজনে ব্যবসা করার জন্য টাকা পয়সা নেই, তারা কি করে ব্যাংকে ঋণ নেওয়ার জন্য আসে। তাহলে এই যে আর্থিক বাজার বা কোনো ব্যাংক, বীমা প্রতিষ্ঠান, এই প্রশ্নটা আমরা পরেও দেখব যে ব্যাংক কিভাবে এটি সম্পূর্ণ করে, সঞ্চয় উদ্বৃত্ত পক্ষ কাছ থেকে সঞ্চয় ঘাটতি দেখে কিভাবে দক্ষভাবে তহবিল বন্টন করে, ব্যাংক কিভাবে করে এটা। এইটুকু প্রশ্ন পরে আরো আছে। তো তাহলে এখানে এই ব্যক্তি কি করবে, ব্যাংকে জমা দিবে, আর ব্যাংক কি করবে, সে অর্থ সঞ্চয় ঘাটতি ইউনিটের দিকে, অর্থাৎ ঋণ গ্রহীতার দিকে ঋণটা প্রদান করে। আচ্ছা, তো এখানে আর্থিক বাজার কিভাবে সঞ্চয় উদ্বৃত্ত একক থেকে সঞ্চয় ঘাটতি এককের দিকে, এককের মধ্যে তহবিলের দক্ষ বন্টনের কাজ সম্পন্ন করে থাকে। আচ্ছা, এখানে আমাদের আর্থিক বাজার বলতে আমাদের নির্দিষ্ট কোনো ব্যাংক বোঝাচ্ছে না, কিন্তু আমি পরে বলছি আমি, যে ব্যাংক অথবা বীমা প্রতিষ্ঠান বা নন প্রতিষ্ঠান কি হবে, এরকম একই প্রশ্ন, শুধু এখানে আসবে ব্যাংক কথা। তো এখানে আর্থিক বাজারের কথা বলা আছে। আর্থিক বাজার এখানে আমাদের 3 ভাবে করে থাকে। একটা হচ্ছে প্রাথমিক অর্থায়ন, যেটাকে ইংরেজিতে রুডিমেন্টারি ফাইন্যান্স বলে। এটা আবার ওইরকম ভাবে আসে। রুডিমেন্টারি ফাইন্যান্স কি, মানে প্রাথমিক অর্থায়ন ওইভাবে আসবে না, এখানে ওই যে ওইভাবে আসবে, এভাবে আসবে রুডিমেন্টারি ফাইন্যান্স। রুডিমেন্টারি ফাইন্যান্স কি, এভাবে, মানে মানে ইংরেজি উচ্চারণটা বাংলাতে দেখে আসে পরীক্ষায়। তাহলে আমাদের এই এটা একটু ভালো মতো হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তাহলে রুডিমেন্টারি ফাইন্যান্স কি, মানে এটা হচ্ছে প্রাথমিক অর্থায়ন।
এই পদ্ধতিতে সঞ্চয়কারী ব্যক্তি সরাসরি পরিচিত জন যেমন আত্মীয় স্বজন বন্ধু বা পরিচিত কারোর মাধ্যমে তহবিল প্রদান করে থাকে। আচ্ছা, প্রত্যক্ষ অর্থায়ন কি? এই প্রক্রিয়া যেটা আমরা এর আগে পড়লাম, এই প্রক্রিয়ায় সঞ্চয়কারীরা তাদের তহবিলে সরাসরি পুঁজিবাজারের মাধ্যমে আর্থিক উপকরণ ক্রয় করে থাকে, শেয়ার, বন্ড, ঋণপত্র ইত্যাদি বিনিয়োগ করে থাকে। পরোক্ষ অর্থায়ন হচ্ছে ব্যাংক, বীমা প্রতিষ্ঠান যেগুলো আছে এগুলা যারা লোকজনের কাছ থেকে ডিপোজিট গ্রহণ করে সরাসরি আবার ঋণ গ্রহীতাদের কাছ থেকে ঋণ হিসেবে প্রদান করে থাকে। আর্থিক বাজার এই তিন পদ্ধতিতে দক্ষভাবে সঞ্চয় ঘাটতি ইউনিটের থেকে সঞ্চয় উদ্বৃত্ত ইউনিট থেকে সঞ্চয় ঘাটতি ইউনিটের দিকে দক্ষভাবে তহবিল সরবরাহ বা বন্টন করে থাকে। অত না, এটা জানার জন্য থিসিসটা দিয়েছে, অতটা ইয়ে না। এই যে রুডিমেন্টারি ফাইন্যান্স কি? রুডিমেন্টারি ফাইন্যান্সের বৈশিষ্ট্য, স্বতন্ত্র বৈশিষ্ট্য, এটা এইভাবে আসে যে বললাম না, রুডিমেন্টারি ফাইন্যান্স কি? রুডিমেন্টারি ফাইন্যান্সের স্বতন্ত্র বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। তার একবারে প্রাথমিক অর্থায়ন, যেটা আমরা ব্যক্তি বা কোনো নিকটাত্মীয়র কাছ থেকে আমরা যে অর্থায়ন করে থাকি সেটা। তাহলে রুডিমেন্টারি ফাইন্যান্স যেটা আমরা দেখলাম, রুডিমেন্টারি ফাইন্যান্স অর্থায়ন বা প্রাথমিক অর্থায়ন হলো অর্থনীতির এমন একটি প্রাথমিক বা অপ্রাতিষ্ঠানিক ব্যবস্থা যা গ্রামীণ এবং অনুন্নত সমাজে দেখা যায়। আচ্ছা, এটার উপরে দেখতে পারেন ফাইন্যান্সের বৈশিষ্ট্য। এটা যদি আমরা জানি, খালি রুডিমেন্টারি ফাইন্যান্সের মানেটা যদি আমরা জানি, তাহলে আমরা বৈশিষ্ট্য এখানে লিখতে পারবো। সঞ্চয় বিনিয়োগের অভাব, শুধুমাত্র অর্থের অস্তিত্ব, সীমিত ঝুঁকি ব্যবস্থাপনা, উচ্চ সুদ, শোষণমূলক শর্ত বা ক্ষুদ্র আকার স্থানীয়তা, নথিবিহীন। আচ্ছা, এটা স্কিপ করে যাচ্ছে, মানে অতটা ইয়ে না, হালকা আর কি, অতটা বেশি না। এই প্রশ্নটা অনেক 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 ভালো। এই যে এই প্রশ্ন অনেক ভালো বলতে অনেক ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। কেন সঞ্চয়কারীরা বা সঞ্চয় উদ্বৃত্ত ইউনিট, এই যে এখানে ব্র্যাকেটে লেখা আছে সঞ্চয় উদ্বৃত্ত ইউনিট, আপনার সঞ্চয়কারীরা হয়তো দিল না, তখন আপনি এই কথা লিখে দিলে আবার ইয়ে করার চিন্তার মধ্যে পড়ার কোনো কারণ নেই, একই জিনিসই। কেন সঞ্চয় উদ্বৃত্ত ইউনিট বা সঞ্চয়কারীরা সরাসরি ঘাটতি ইউনিটদের, তাহলে ঘাটতি ব্যয়কারীদের ঋণ দেওয়ার পরিবর্তে এই জাতীয় ঋণ গ্রহীতা হতে পারে। ঘাটতি ব্যবহারকারী যেটা আছে না, সেটা হচ্ছে ঋণ গ্রহীতা, যেটা আমি এর আগে বললাম। ঘাটতি ব্যয়কারীদেরকে ঋণ দেওয়ার পরিবর্তে এফআই কে ঋণ দিতে পছন্দ করে, মানে ঋণ বলতে জমা দিতে পছন্দ করে, টাকা সেখানে, অর্থাৎ কাউকে যদি টাকাটা আমরা দেই, সেটা তো হচ্ছে ঋণ দেওয়ার মধ্যে পড়ে। তো এটা ঋণ হিসেবে না, আমরা জমাটাকে কল্পনা করব, জমা, যে আমরা কাউকে যদি লাভে টাকাটা দেই, সেটাকে ঋণ দেওয়া বোঝায় না। তাহলে কোনো ব্যক্তি যে ব্যাংকে টাকা জমা রাখতেছে, এমনি এমনি রাখতেছে, ও তো লাভে রাখতেছে। তো এই জন্য এই কথাটা এইভাবে বলা হয়েছে একটু পেছে, যে কেন সঞ্চয় উদ্বৃত্ত ইউনিট, মানে যারা ডিপোজিট করে ব্যাংকে, সেই উদ্বৃত্ত ইউনিট ঘাটতি, মানে ঋণ গ্রহীতা যে আপনার ব্যাংকে যে ঋণ নেয়, সে সরাসরি তাকে না দিয়ে ব্যাংকের মাধ্যমে ঋণটা দেওয়া পছন্দ করে, এফআই কে ঋণ দিতে পছন্দ করে, মানে ব্যাংকে জমা করতে পছন্দ করে। বিষয়টা, আপনার কাছে 2 কোটি টাকা আছে, আপনি কোনো প্রতিষ্ঠানকে সরাসরি ঋণ না দিয়ে বা সরাসরি টাকা হাওলাত না দিয়ে, হাওলাত বলতে সুদের উপর টাকা না দিয়ে বা লাভে টাকা না দিয়ে আপনি কি করতেছেন, ব্যাংকে জমা রাখতেছেন। এটা কেন পছন্দ করেন আপনি, সেই প্রশ্নটা এখানে চাইছে। অথবা এফআইএস দ্বারা কি বোঝায়? ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনস, ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন। এই যে এখানে কোথায়, এখানে লেখা থাকার কথা, লেখা নেই। আচ্ছা, ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনস, এখানে এরকম দেখুন, এরকম থাকতে হবে, কেন সঞ্চয়কারীরা প্রাথমিক সিকিউরিটিজ থেকে সেকেন্ডারি সিকিউরিটিজ বেশি পছন্দ করে। একই অ্যান্সার, একই আমরা দিতে পারবো। আর 98 যেটা আসছিল, কেন অথবা যে শ্রেণীর নিকট উদ্বৃত্ত অর্থ রয়েছে তারা সরাসরি বিনিয়োগ না করে কেন আর্থিক প্রতিষ্ঠানে সঞ্চয় করে। বিষয়টা একই বিষয়, এই বিষয়ে একই বিষয়, যে তারা সরাসরি কোনো জায়গায় বিনিয়োগ না করে আর্থিক প্রতিষ্ঠানে বিনিয়োগ করে, অর্থাৎ ব্যাংকে টাকা জমা রাখে। তাহলে ব্যাংকে কি জন্য টাকা জমা রাখছে, তারা একটা নিশ্চিত একটা মুনাফা পাবে, নিশ্চিত মুনাফা, হ্যাঁ, একটা সিকিউরিটির বিষয় আছে, তারা একটা নিশ্চিত মুনাফা সেখান থেকে পাবে। এই বিষয়গুলো এখানে আমরা তুলে ধরবো আর কি। অনেক গুরুত্বপূর্ণ প্রশ্ন। এখানে আমাদের নিম্নে ব্যাখ্যা করা হলো কেন উদ্বৃত্ত ইউনিট এবং ঘাটতি ইউনিট উভয়েই সরাসরি অর্থায়নের সরাসরি মোড বা ডাইরেক্ট মোডের তুলনায় পরোক্ষ মোড বা ইনডাইরেক্ট মোড বেশি পছন্দ করে। অর্থাৎ ঋণ গ্রহীতাও
কোনো ব্যক্তির কাছ থেকে ঋণ নেওয়ার পরিবর্তে ব্যাংক থেকে ঋণ নিতে পছন্দ করে, এবং কোনো ডিপোজিটও সরাসরি কোনো জায়গায় ব্যাংকে টাকা জমা করতে বেশি পছন্দ করে। তো এখানে আছে ঝুঁকি হ্রাস। প্রথমে আছে ঝুঁকি হ্রাস। পরোক্ষ অর্থায়নের মাধ্যমে মধ্যস্থতাকারীরা যেমন ব্যাংক, এনবিআই ইত্যাদি বিভিন্ন ঝুঁকি মূল্যায়ন করে এবং সেই অনুযায়ী ঋণ প্রদান করে। এর ফলে উদ্বৃত্ত একক বিনিয়োগের ঝুঁকি কমে, এবং ঘাটতি এককের জন্য অর্থ পাওয়া সহজ হয়ে যায়। মানে যে বিষয়টা যে আপনার কাছে যদি টাকা থাকে তাহলে আপনি অন্য জায়গায় দিলে আপনার ঝুঁকি, ধরুন মাছ চাষে বিনিয়োগ করতেছেন, সেখানে ঝুঁকি আছে, অনেক ঝুঁকি আছে। বা কাউকে টাকা দিলেন, লাভের আশে টাকা দিলেন, সেখান থেকে তুলতে আপনার হয়তো ঝুঁকি থাকতে পারে, হয়তো আপনার থাকবেই ঝুঁকি। কিন্তু এই ঝুঁকিটা হ্রাসের জন্য ব্যক্তি বা যারা উদ্বৃত্তকারী যারা আছে তারা হচ্ছে কি করে, ব্যাংকে টাকা জমা রাখে। এবং যাদের হচ্ছে ঋণ নেওয়ার ইচ্ছা আছে, কোনো ব্যক্তির কাছ থেকে টাকা নেয়নি, কারণ ব্যক্তির কাছ থেকে টাকা নিলে সেখানে আমাদের সুদ খরচের পরিমাণ বেড়ে যায়, তাই তারা ব্যাংকের কাছ থেকে নেয়, এবং ব্যাংকের কাছ থেকে নিলে একটা এভিডেন্স বা ডকুমেন্টেশন থাকে, যেটা সহজে পরবর্তীতে কাজে লাগা যায় বা কোনো এভিডেন্স হিসেবে ব্যবহার করা যেতে পারে। তথ্যের প্রবাহ বিশ্লেষণ। এই যে এখানে তথ্যের প্রবাহ বিশ্লেষণ, পরোক্ষ অর্থায়নে আর্থিক প্রতিষ্ঠানগুলো ঘাটতি সম্পর্কে বিশ্লেষণ করে এবং তাদের ক্রেডিট স্কোর, ইতিহাস বলতে এখানে কিন্তু স্টেটমেন্ট বিশ্লেষণ বোঝাবে, ব্যবসায়িক পরিস্থিতি ইত্যাদি যাচাই করে। এতে উদ্বৃত্ত নিজেই তথ্য যাচাই করতে হয় না, তাই তাদের সময় সাশ্রয়ী এবং নিরাপদ হয়। মানে যারা ঋণ দিবে, আপনি যাকে ঋণ দিতেন তার সম্বন্ধে আপনাকে যাচাই বাছাই করতে অনেক জ্ঞান গরিমা বা অনেক লোকজনের প্রয়োজন, অনেক ব্যাখ্যা বিশ্লেষণের প্রয়োজন। কিন্তু এটা যখন আপনি ব্যাংকে টাকা জমা রাখবেন, তখন ব্যাংক এই কাজটা করে দেয়, বিচার বিশ্লেষণ, তাকে ঋণ দেওয়া যাবে কি যাবে না, এই জিনিসগুলো ব্যাংক তখন বিশ্লেষণ করে। তাহলে এই বিশ্লেষণটা কোনো ব্যক্তিকে তখন আর করতে হয় না, এই একটা সুবিধা পেয়ে থাকে আর কি। তারপরে আছে লেনদেনের ব্যয় হ্রাস। লেনদেনের ব্যয় হ্রাস, পরোক্ষ অর্থায়নে মধ্যস্থতাকারীরা প্রাতিষ্ঠানিকভাবে কাজ করায় খরচ কম হয়, যেমন আইনগত ব্যয়, অনুসন্ধান ব্যয়, চুক্তি সম্পাদনা খরচ। সরাসরি অর্থায়নে এসব ব্যয় অনেক বেশি দেখা দেয়। উচ্চতর নিরাপত্তা এবং বিশ্বাসযোগ্যতা, তহবিলের বৈচিত্র্যকরণ। এখানে তো এটা তো আমরা লিখতে পারবো, উচ্চতর নিরাপত্তা মানে বেশি নিরাপত্তা বা বিশ্বাসযোগ্যতা আমাদের সেখানে কাজ করে, তাই না? কোনো ব্যক্তি প্রতিষ্ঠানের ক্ষেত্রে আমরা যদি সরাসরি ঋণ নেই, তাহলে সেখানে এটা মানে কম থাকে আর কি, নিরাপত্তাটা কম থাকে আমাদের। আর তহবিলের বৈচিত্র্যকরণ, এটা একটু আমি বলি। আপনি যখন কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানকে ঋণ দিতে চাচ্ছেন, তখন আপনার হচ্ছে বৈচিত্র্য থাকে না। বৈচিত্র্য বলতে পোর্টফোলিও, মানে বিভিন্ন জায়গায় আপনার হচ্ছে 1 লক্ষ টাকা আছে, আপনি যখন কোনো ব্যক্তিকে ঋণ দিচ্ছেন, ওই ব্যক্তিটা হয়তো এক জায়গায় টাকাটা একজন ব্যক্তিকে দিলেন, কোনো কারণে যে সেই ব্যক্তি যদি ডিফল্টার হয়, কোনটা 1 লাখ টাকা পুরোটাই সমস্যা। কিন্তু ব্যাংক এটা করে না। ব্যাংক কি করে? ব্যাংক পোর্টফোলিও বিনিয়োগ করে। পোর্টফোলিও বিনিয়োগ কি? ব্যাংক কি করে, যে বিভিন্ন সেক্টরে বিনিয়োগ করে থাকে। এসএমই সেক্টর, যারা এসএমই যারা করে, এসএমই লোন দিতে হয়, বাংলাদেশ ব্যাংক থেকে ইনস্ট্রাকশন থাকে, কৃষি লোনের দেয়, ব্যবসায়ী লোনের দেয়, কনজিউমার চাকরিজীবী যেটা আছে সেটাকে কি বলে, পার্সোনাল লোন, কনজিউমার লোন, সেটাতে দেয়। এরকম বিভিন্ন খাতের লোন দেয়, যার কারণে কোনো একটা খাত যদি দুর্বল হয়ে যায়, তাহলে আরগুলা খাত থেকে আমরা সহজে সেটা কভার করে নিতে পারি। এই জন্য আমরা এগুলোকে বলে পোর্টফোলিও বিনিয়োগ। আর এই জন্য আমরা কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান, কোনো একক ব্যক্তিকে লোন দেওয়ার পরিবর্তে আমরা ব্যাংকে আমরা টাকাটা রাখি আর কি, টাকাটা সেখানেই রাখতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করি। তো এটা হচ্ছে বৈচিত্র্যকরণ। আচ্ছা, বৈচিত্র্যকরণ বলতে বিভিন্ন জায়গায় টাকাটা খাটানো আর কি। সহজলভ্যতা এবং সুবিধাজনক প্রক্রিয়া, আমরা ব্যাংকের মাধ্যমে সহজে আমরা লোন পেতে পারি এবং সুবিধাজনক প্রক্রিয়া থাকে, এখানে আমাদের কোনো লাগে না, কোনো হ্যারাসমেন্ট হইতে হয় না আর কি। কোনো ব্যক্তি প্রতিষ্ঠানের কাছ থেকে যদি আমরা ঋণ দেই বা সেখান থেকে টাকা উঠাইতে গিয়ে সেখানে আইনি ভিত্তিও আমাদের অনেক দুর্বল থাকে, যা আমাদের পরবর্তীতে ভোগান্তির মধ্যে পড়তে হয়। এইরকম এই 7টা কারণ এখানে দেওয়া আছে, এরকম আরও কারণ আপনি বানিয়ে দিতে পারেন। মানে এই প্রশ্নটা যদি আপনি বোঝেন, তাহলে আরও কারণ আপনি বানিয়ে দিতে, মানে এই কথাগুলো যে লিখতে হবে এরকম না, আপনি শুধু প্রশ্নটা আগে মাথায় ঢুকাবেন, এই প্রশ্নটা মাথায় ঢুকে তারপরে আপনি আপনার মতো করে লিখবেন। এলা তো লিখবেন ঝুঁকি হ্রাস কথাটা লিখবে, এলা তো থাকবে, এই যে নিরাপত্তা, লেনদেনের ব্যয় হ্রাস, এই কথাগুলো থাকবে, এমনিতে আসবে, অটোমেটিক আসবে তখন। আচ্ছা, অনেক গুরুত্বপূর্ণ প্রশ্ন এটি। আর 7 নম্বর, এটা 2 স্টার দেওয়া আছে।
এখান থেকে অনেক প্রশ্ন হয়তো এই অধ্যায় থেকে, এই জন্য আর কি মোটামুটি একটু পড়তে হবে। সবগুলো প্রশ্ন একবার করে পড়লে আপনার ভালো বুঝতে পারবেন। আনুষ্ঠানিক আর্থিক ব্যবস্থায় কেন সরাসরি অর্থ ব্যবস্থা অনুসরণ করে, কে সরাসরি অর্থ ব্যবস্থা অনুসরণ করে? উদ্বৃত্ত অর্থনৈতিক ইউনিটের দৃষ্টিকোণ থেকে কোনটি বেশি ঝুঁকিপূর্ণ? তাহলে উদ্বৃত্ত অর্থনৈতিক ইউনিটের দৃষ্টিকোণ থেকে কোনটি বেশি ঝুঁকিপূর্ণ? অর্থনৈতিক প্রত্যক্ষ পরোক্ষ পদ্ধতির মধ্যে, মানে আমাদের এই দুটি পদ্ধতির মধ্যে কোনটি সবচেয়ে বেশি ভালো, ঝুঁকিপূর্ণ এবং কেন? তাহলে এখানে আনুষ্ঠানিক আর্থিক ব্যবস্থায় কি অর্থের ব্যবস্থা, সরাসরি অর্থের ব্যবস্থা, মানে ডাইরেক্ট অর্থের ব্যবস্থা, মানে প্রত্যক্ষ, সরাসরি জায়গায় এখানে প্রত্যক্ষ লেখাটা ভালো হবে, প্রত্যক্ষ অর্থ ব্যবস্থা অনুসরণ করে। আর এই যে এখানে যে ইয়েগুলা পয়েন্টগুলা, এই পয়েন্টগুলা সবগুলা কিছু প্রশ্ন সিমিলার, সবগুলা প্রশ্ন আমাদের সিমিলার। কেন সঞ্চয়কারী, এটা তো দেখলাম আমরা। আচ্ছা, আনুষ্ঠানিক আর্থিক ব্যবস্থায় কে সরাসরি অর্থ ব্যবস্থার অনুসরণ করে? আনুষ্ঠানিক আর্থিক ব্যবস্থায় আর্থিক প্রতিষ্ঠানগুলি যেমন ব্যাংক, বীমা কোম্পানি, পুঁজিবাজার, মাইক্রো ফাইন্যান্স প্রতিষ্ঠান সরাসরি অর্থ ব্যবস্থার দায়িত্ব পালন করে থাকে। ব্যাংক, বীমা কোম্পানি, পুঁজিবাজার এবং অন্যান্য লাইসেন্সপ্রাপ্ত আর্থিক মধ্যস্থতাকারী প্রতিষ্ঠানগুলো এই ব্যবস্থার মূল চালিকা শক্তি। তার আগে বুঝতে হবে যে আনুষ্ঠানিক আর্থিক ব্যবস্থা বলতে কি বোঝায়। এটা আমরা ওএম এ পড়ছি, অর্গানাইজেশন ম্যানেজমেন্ট। আনুষ্ঠানিক আর্থিক ব্যবস্থা বলতে কি বোঝায়, বা আনুষ্ঠানিক ব্যবস্থা বলতে কি বোঝায়? যেটা দেশীয় নিয়ম কানুন বা দেশীয় আইন প্রবিধান মেনে যারা এই আর্থিক কার্যাবলী সম্পন্ন করে তাদেরকে বলা হয় আনুষ্ঠানিক আর্থিক ব্যবস্থা বা আনুষ্ঠানিক প্রতিষ্ঠান তাদের বলে আর কি। তো ফর্মাল অর্গানাইজেশন, সেই আনুষ্ঠানিক প্রতিষ্ঠানটাই হচ্ছে দেশীয় আইন কানুন নিয়ম মেনে কারা চলে, যারা দেশীয় নিয়ম কানুন মেনে কি আমাদের ওই যে রুডিমেন্টারি ফাইন্যান্স, যেটা আমরা অর্থের প্রত্যক্ষ অর্থায়ন, যেটা সেখানে কি আমরা টাকা ওইরকম ভাবে মেনে নেই? বিভিন্ন লোক যে টাকা দিচ্ছে, এটা কি সরকারের নিয়ম নীতি রুলস মেনে টাকা দিচ্ছে? তা তো টাকা দেয় না, ওটা তো নিয়ম নীতির বাইরে। এই জন্য সেখানে হ্যারাসমেন্ট হলেও সেখানে কোনো পেশি শক্তি ব্যবহার করে সেটা সেখানে সমাধান করার চেষ্টা করে থাকে, বা কোনো সমস্যা হয়ে। কিন্তু সেখানে আইনের মাধ্যমে আপনি যদি কাউকে টাকা দেন, তাহলে আইনের মাধ্যমে সেটা এভিডেন্স, চুক্তিনামা থাকলেও সেই চুক্তিনামা খুব বেশি কার্যকর হয় না, কি জন্য এরকম আছে, অনেক আইনের ফাঁকফোকর আছে। কিন্তু ব্যাংকের মাধ্যমে এরকম আইনের ফাঁকফোকর থাকার কথা নয়, বা সেরকম থাকে না। কারণ ওই আপনার সরাসরি টাকা হাওলাত দেওয়া, এটা হচ্ছে মানে দেশীয় আইন প্রবিধান দ্বারা স্বীকৃতি না। স্বীকৃতি কোনটা? ব্যাংককে স্বীকৃতি দিয়েছে যে সে লোন দিতে পারবে আরেকজনকে, সে আরেকজনকে দিতে পারবে, আরেকজনের কাছে ডিপোজিট নিতে পারবে, এরকম কাজ সে করতে পারবে। তাহলে আনুষ্ঠানিক আর্থিক হচ্ছে কারা? দেশীয় নিয়ম কানুন প্রবিধান মেনে চলে যারা আর্থিক ব্যবস্থা বা আর্থিক প্রতিষ্ঠান যারা চালায়, আর্থিক কার্যাবলী চালায়, তাকে বলে আনুষ্ঠানিক ব্যবস্থা। তাহলে এই আনুষ্ঠানিক ব্যবস্থা তাহলে কারা চালায়? এই যে ব্যাংক, বীমা প্রতিষ্ঠান ইত্যাদি, তাহলে এরাই হচ্ছে মেনে চলে, অনুসরণ করে আর কি। মানে ঋণ গ্রহণ করে, ডিপোজিট গ্রহণ করে, ঋণ প্রদান করে। এই তো উদ্বৃত্ত অর্থনৈতিক ইউনিটের দৃষ্টিকোণ থেকে কোনটি বেশি ঝুঁকিপূর্ণ, প্রত্যক্ষ না পরোক্ষ? এখন আপনি বলুন যে যারা উদ্বৃত্ত অর্থনৈতিক ইউনিট বলতে যারা উদ্বৃত্ত জমাকারী যারা, তাদের দৃষ্টিকোণ থেকে গ্রামের সুদী মহাজন বা আত্মীয় স্বজনের কাছ থেকে ঋণ নেওয়া বেশি ঝুঁকিপূর্ণ হবে, না পরোক্ষ বলতে ব্যাংক, বীমা প্রতিষ্ঠান বেশি ঝুঁকিপূর্ণ হবে? কোনটা বেশি ঝুঁকিপূর্ণ? অবশ্যই ব্যাংক, বীমা বাদে অন্যান্য প্রতিষ্ঠান থেকে যেটা নিয়ে থাকবো বা অর্থ সংস্থান হবে, সেলাই হচ্ছে ঝুঁকিপূর্ণ। তাহলে প্রত্যক্ষটাই হচ্ছে কি ঝুঁকিপূর্ণ। আচ্ছা, কেন কেন ঝুঁকিপূর্ণ প্রত্যক্ষটা আপনি এখানে লিখবেন ওইভাবেই, যে কই লেখা আছে, হ্যাঁ এই যে প্রত্যক্ষ অর্থায়ন উদ্বৃত্ত অর্থনৈতিক ইউনিটে যেমন সঞ্চয়কারী বিনিয়োগকারী জন্য অধিক ঝুঁকিপূর্ণ।
প্রত্যক্ষটাই ঝুঁকিপূর্ণ। প্রত্যক্ষটা হচ্ছে আমরা সরাসরি যার কাছ থেকে টাকা পাই সেটা, আর ব্যাংক হচ্ছে পরোক্ষ। তাহলে প্রত্যক্ষটা হচ্ছে আমাদের ঝুঁকিপূর্ণ। সেই কি জন্য ঝুঁকিপূর্ণ এটা আপনি আপনার মতো করে লিখবেন। ওই এর আগে তো আলোচনা করলামই আমরা। এখানে 3টা লেখা আছে যে সরাসরি দায়বদ্ধতা, মাধ্যমিক বাজারের ঝুঁকি, তারপরে তথ্য